এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। এক্সপ্রেস অনলাইনে আমরা গতকালও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেভাবে গোটা রাজ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিছু দাদার আশ্রিত ভাইয়েরা। তো এটা যেমন তুলে ধরেছি, ঠিক এইরকমই আজ আমরা বিগত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গায় দেখছি বা আমরা খবরের মাধ্যম দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি যে কিছুদিন আগে একটা করে নোটিশ ধরানো হয়েছিল এবং রাস্তার ফুটপাতের উপর সাইডে যেসব দোকানগুলি ছিল, রাস্তার ধারে ধারে যত দোকান, সেগুলিকে ভাঙা হবে। আসানসোল দুর্গাপুর মানে এক কথায় এডিডিএ যে দপ্তরটি আছে, যারা উন্নয়ন পর্ষদ, তারাও কিন্তু এই নোটিশ ধরিয়েছিল। এবং শুধু এই নয়, গোটা শুধু দুর্গাপুর বলে নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে এটা মানে যারা যেসব হকাররা আছে তাদের পরিষ্কার করে দিয়ে, তাদের জায়গা থেকে সরিয়ে দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পরিবার তৈরি হওয়ার যে জায়গাটা, সেটাও চলছে। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে এত বছর ধরে, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর ধরে ওই জায়গায় ব্যবসা করে খাচ্ছেন, ওইখানে কাজ করে ব্যবসা করে তাদের পরিবার প্রতিপালন করছেন, আজ তারা উঠে গেলে কোথায় যাবে? এই রাজনৈতিক দলগুলোই যখন কোথাও দেখা যায় যে উচ্ছেদের নামে, তখন তারাই গিয়ে পড়ে দাঁড়ায় তাদের পাশে এবং বলে যে না, উচ্ছেদ করা যাবে না, উচ্ছেদ করতে গেলে পুনর্বাসন দিতে হবে, মানে আরও অনেক 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 কথা। আজ পুনর্বাসনের কথা কোথায়? কেউ তো বলছে না পুনর্বাসনের কথা। তাহলে এই লোকগুলোর ভবিষ্যৎ কি? এই ব্যবসাদারদের ভবিষ্যৎ কি? কি করবে তোরা আগামীকাল থেকে? এই নিয়ে আজকের আলোচনা। এর সঙ্গে আরও অনেকগুলো বিষয় থাকবে, কিন্তু এই আলোচনার মধ্যে যাওয়ার আগে আমি আমাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আজকে আমার অতিথি বিশিষ্ট সাংবাদিক তমন দাস পণ্ডিত। পণ্ডিতা, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পণ্ডিতা, আমি যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করতে চাইছি, আর কি শুরু করতে চাইছি যে বিষয়গুলো নিয়ে, আমরা দেখছি এক দিক থেকে সব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। যে দোকানটাতে দাঁড়িয়ে কালকে তুমি চা খেয়েছো, সেই দোকানটা আজকে আর নেই। হয়তো প্রয়োজন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, রাস্তাঘাট চওড়া করতে হবে, কিন্তু তার সাথে ওই লোকগুলো যাদের কাছে চাকরি নেই, যারা ব্যবসা করে তাদের সংসার প্রতিপালন করে, সেই লোকগুলোর পুনর্বাসন নিয়ে কি ভাবছে? তারা কোথায় যাবে? এত এত মানুষ কি করবে? এটা একটা অবশ্যই মুখ্যমন্ত্রীর হঠাৎ করে এটা একটা ঘোষণা যে হকার, বিশেষ করে যারা সরকারি জমি দখল করে যারা ব্যবসা করছেন, দীর্ঘদিন হোক বা দীর্ঘদিন না হোক, সামান্য দিন হোক, যে কোনো মানুষ যারা যেখানে বসে ব্যবসা করছেন, যে ব্যবসায়ীরা, তাদেরকে ফুটপাত দখল করে রাখা যাবে না বা সরকারি জমি দখল করে রাখা যাবে না। এটা সরাসরি মুখ্যমন্ত্রীর যেমন একেবারে নির্দেশ, এবং এতদিনে পুলিশকে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ তারা কিন্তু পালন করার জন্য কিন্তু একেবারে সক্রিয়ভাবে তারা বিভিন্ন জায়গাতে উঠে পড়ে লেগেছে এবং তারা তাদের মতো কাজ করছে। এবং বিভিন্ন জায়গাতে কখনো তারা 3 দিনের নোটিশ দিচ্ছে, কখনো 7 দিনের নোটিশ দিচ্ছে, এবং তারপরেও যারা উঠে যাচ্ছেন না তাদেরকে সরাসরি একেবারে বুলডোজার দিয়ে তাদের ভাঙার ব্যবস্থা করা হচ্ছে। এগুলো সবই ঠিক আছে, এটা একটা প্রশাসনিক ব্যাপারে। এবং সাধারণ মানুষ যারা বিশেষ করে এখন তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে এখন কিন্তু আগের থেকে অবস্থা
পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন কিন্তু রাস্তাতে গাড়ি ঘোড়ার সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে, যানবাহনের সংখ্যা। ফলে যারা এই যানবাহন নিয়ে যাতায়াত করেন এবং তারা কিন্তু প্রচুর টাকা কিন্তু ট্যাক্স সরকারকে দিয়ে থাকেন, ফলে তারা কিন্তু চাইতে পারেন যে যেখান দিয়ে তারা গাড়িটা চালাবেন সেই রাস্তাটা অত্যন্ত চওড়া হোক, ভালো হোক, অন্তত যেখানে তারা একেবারে শান্তিতে এবং সুস্থির মতো গাড়িটা চালাতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যে দেখা গেছে যে গোটা রাজ্য জুড়েই, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো, জনসমাগম যেখানে বেশি হয়, সেখানে দেখা গেছে যে এত সেখানে দোকানপাট, বিশেষ করে বিভিন্ন ধরনের খাবারের দোকান, চায়ের দোকান ইত্যাদি দোকান এতটাই পুরো একেবারে ফুটপাত ছাড়িয়ে পর্যন্ত রাস্তা পর্যন্ত চলে এসেছে। ফলে সেখানে কিন্তু যাতায়াত করা সাধারণ মানুষের পক্ষে শুধু গাড়ি ঘোড়া নয়, অনেকের পক্ষে মানে হেঁটে যাওয়াটাও একটা সমস্যার সৃষ্টি করছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা সবই ঠিকই যে সাধারণ মানুষের অনেকগুলো অসুবিধা হচ্ছিল বিভিন্নভাবে, এবং কিন্তু পাশাপাশি যেটা তুমি যেটা বললে যে অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন, তারা দীর্ঘদিন ধরে যারা দুবেলার এখান থেকে দুবেলার আহারের ব্যবস্থা করছিলেন, তাদের পক্ষে এটা একটা খুব দুঃসময় যাচ্ছে, তাতে তো কোনো সন্দেহ নেই। এবং তাদেরকে যারা নিজে থেকে উঠে যাননি তাদেরকে জোর করে তুলে দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে তাদের মালপত্র সিজ করে নিয়ে থানাতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ঠিকই কথা যে তারা একটা খুব অশান্তির মধ্যে শুধু নয়, তারা একটা বিপন্ন অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে দেখতে হবে যে হকাররা যারা শহর জুড়ে, যারা বিভিন্ন রাস্তা ফুটপাতে যারা বসছেন, বিশেষ করে সরকারি জমি দখল করে, তারা অর্থনৈতিকভাবে কতটা তারা অর্থনৈতিক যে দুর্বলতা তার কতটা শিকার তারা। এটা তো ঘটনা যে যারা একেবারে নিম্নবিত্ত মানুষ, যাদের একেবারে নিজস্ব জমি জায়গা কেনার সংস্থান নেই, তারাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে দোকান ইত্যাদি দোকানপাট তৈরি করে তারা উপার্জন করার চেষ্টা করে। না, আমি একদম পণ্ডিত, তোমার এই কথাতে আমি বলি যে যদি তার মোটা অঙ্কের সেলামি দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে সে কি এইখানে বসে ব্যবসা করতো? একদমই। তৃতীয় নম্বর যেটা আমার আরেকটা প্রশ্ন, যেটা পণ্ডিতদা, সেটা হচ্ছে যে আজ তুমি 1 মাস হোক, 15 দিন হোক, 3 দিন হোক, 1 দিন হোক, তুমি একটা নোটিশ লাগিয়ে দিতে এবং এই সময়ের নোটিশের মধ্যে তোমাকে সরে যেতে বলছে। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, তাহলে এতদিন সরকার চোখ বন্ধ করেছিল কেন? এই যে লোকগুলো যেখানে যেখানে বসেছে, এগুলো তো সরকারের চোখের আড়ালে কেউ বসেনি। আমি যদি বলি দুর্গাপুরে এডিডি এর সামনে যেসব দোকানদারগুলো যাদের ভাঙা হচ্ছে, সেগুলো কি আগে মানে একদম মানে যাদের দেখাই যায়নি, হঠাৎ করে রাতারাতি হয়ে গেছে, এরকম তো কিছু নয়। এবং এই যে এডিডি এর বলো বা যে সংস্থা যারাই ভাঙচুর করছে, তাদের যারা বাবুরা, তারা প্রতিনিয়ত তাদের চোখের সামনে দিয়ে তারা ওই রাস্তা দিয়ে পেরিয়ে গেছে। তাহলে তাদের তখন মনে পড়েনি আজকে একটা ফরমান জারি হলো আর এই মানুষগুলোকে বাইরে বার করে দেওয়া হলো? না, আমি তোমাকে এই প্রসঙ্গে যেটা বলি যে এই সমস্যাটা কিন্তু একেবারেই নতুন নয়। এই সমস্যাটা কিন্তু আমরা বিগত বাম আমলেও একই জিনিস দেখেছি। একটা কথা মনে রাখতে হবে যে হকারদের এই সমস্যা এবং হকারদের নিয়ে একটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কিন্তু তাদের স্বার্থ সিদ্ধির সময় কিন্তু এই হকারদেরকে প্রয়োজনে কাজে লাগায়। বিশেষ করে মিছিল মিটিং, তাতে কিন্তু হকারদেরকে ফতোয়া জারি করা হয় যে তাদেরকে কিন্তু সেই মিটিং মিছিলে গিয়ে দলভারী করতে হবে। এটা কিন্তু হকাররা জানে এবং অনেক সময় তারা পার্টি ফান্ডে সেখান থেকে চাঁদাও তোলা হয়। আর একটা কথা যেটা মূলত যে আমরা দেখেছি যে এক সময়ে বাম আমলে আমরা দেখেছি যে বিভিন্ন পুরসভা বা বিভিন্ন উন্নয়ন সংস্থা, সেগুলির অফিসের সামনে সেখানে কিন্তু রীতিমতো বিক্ষোভ
করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্টার আমরা দেখেছি যে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না। আমি পণ্ডিতা, আমি এই তোমার এই পুনর্বাসনের ক্ষেত্রে আমি একটা জিনিস তোমার একটু মনে আনাতে চাইছি। সেটা হচ্ছে যে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে, হকার উচ্ছেদ নিয়ে, কলকাতা সংক্রান্ত বিষয় নিয়ে যেদিন মিটিং করছিলেন, সেদিন তিনি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে পর্যন্ত বলেছিলেন তাদের পুনর্বাসনের কথা, তাদের মানে তারা কোথায় মাল রাখবে তার জন্য একটা সেফ হোম করে দেওয়ার কথা। মানে উনি এমনভাবে এটার পর্যবেক্ষণ করেছিলেন যে যেভাবে মন্দিরের বাইরে জুতো রাখার জায়গা তৈরি হয়, ঠিক সেই রকমভাবে তাদের মালপত্র রাখার জন্য জায়গা করে দেওয়া। তাহলে সেটা যদি হয়ে থাকে, সেটা যদি কলকাতার জন্য হয়ে থাকে, তার সেই জায়গার লোকের জন্য হয়ে থাকে, তাহলে দুর্গাপুর বা অন্যান্য যে জেলাগুলো রয়েছে তাদের জন্য কেন হবে না? না, সেটাতে ভবিষ্যতে হবে কিনা সেটা আমরা এখনো জানি না। সেই সরকারি সিদ্ধান্ত আমরা এখনো জানি না, হয়তো ভবিষ্যতে হতেও পারে। এবং কলকাতাতে যে সব জায়গায় হয়েছে এখনো এমনটা কিন্তু জানা যায় না। কলকাতাতে আমি হয়ে গেছে বলে বলছি না, আমি বলছি সেদিনের মিটিং এ এটাই তার বক্তব্যের মধ্যে ছিল। সেটা রাজ্যতেও হতে পারে, একদম সেটা না হওয়ার কোনো কারণ নেই। হয়তো মুখ্যমন্ত্রী নয়, পরে হয়তো সেই অর্ডার আসতে পারে। কিন্তু আমার মূলত কথা যে হকার নিয়ে প্রথম থেকে আমরা দেখেছি যে হকার যারাই বসছেন তারা কিন্তু কোনো না কোনো দলের, বিশেষ করে শাসক দলের কিন্তু তারা আশীর্বাদ নিয়ে কিন্তু জায়গাটাতে বসছেন। এমন কোনো হকার তুমি দেখতে পাবে না, বা আমাদের রাজ্যে এই কথাটা মানে এটা সর্বত্র এটা প্রচারিত এবং বিদিত এবং সবাই এটা জানে যে কোথাও না কোথাও এই যেখানে জায়গা, সরকারি জায়গা দখল করতে গেলে সেখানে কোথাও না কোথাও পার্টির মদত লাগেই। বিশেষ করে শাসক দলের সেখানে কোনো না কোনোভাবে মদত বা তাদের সহায়তা ছাড়া এটা করা সম্ভব নয়। ফলে বাম আমলেও আমরা দেখেছি যে একটা বিশাল অঙ্কের হকার তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে যখন দখল করে বসেছে, আবার যখন কোনো উন্নয়নের স্বার্থে তাদেরকে উচ্ছেদ করার দরকার হয়েছে, তখন কিন্তু সেই বাম নেতারাই আবার যারা তাদেরকে সরাসরি তাদের ব্রিগেডে হোক অথবা তাদের যে কোনো মিছিল মিটিংয়ে হোক যাদেরকে কাজে লাগিয়েছেন, তারা কিন্তু গিয়ে আবার একদিকে যেমন উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, অন্যদিকে তারা গিয়ে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ করছেন যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। মানে এই ধরনের যে দ্বিচারিতার রাজনীতি, এটা কিন্তু দীর্ঘদিন ধরে হকারদেরকে নিয়ে হয়ে আসছে। আরেকটা কথা সেটা হচ্ছে যে যেহেতু কোনো কিছু করার নেই, তাই রাস্তা দখল করে বসে যাওয়া যায়, এই যে একটা কনসেপ্ট আমাদের রাজ্যের মানুষের মধ্যে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আজকে তার ফলশ্রুতি কিন্তু এত সংখ্যক হকার যে পারছেন সে, এবং তিনি যখন বসছেন এবং বসার পরে তিনি অবশ্যই স্থানীয় নেতা বা যারা আছেন, কাউন্সিলর আছেন বা একেবারে স্থানীয় স্তরের নেতা আছেন, তাদের সঙ্গে কিন্তু রীতিমতো তাদের সহায়তা এবং তাদের সঙ্গে সহযোগিতা পেয়ে পরে তাদের রীতিমতো আশীর্বাদ পাওয়ার পরে কিন্তু তিনি সেখানে বসতে পারছেন এবং ব্যবসাটা চালাতে পারছেন। একটা কথা যে এটা একেবারে সত্যি কথা, তুমি যে কথাটা বলেছ যে হকাররা যখন প্রথম বসছে, রাস্তাটা দখল করছে, তখন সরকারের যে শাসন ব্যবস্থা, যে পরিকাঠামো যেটা আছে, তারা তখন কোথায় থাকে এবং সরকারি আইন কানুন তখন কোথায় যায়, তারা এবং তাদের যে একটা সরকারি যে সম্পত্তি, সরকারি রাস্তাটা একটা সরকারি সম্পত্তি, সেটার উপরে নজরদারি করা, সেটাও কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজ। যেমন উন্নয়ন দপ্তর আছে, পুরসভা আছে, পিডব্লিউডি আছে, তাদের প্রত্যেকের আন্ডারে কিন্তু রাস্তাগুলো থাকে। ফলে তাদের কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে যে সরকারি রাস্তাগুলো কিভাবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় এবং সাধারণ মানুষ যাতে সেখান দিয়ে খুব সহজে নির্দ্বিধায় যেন যাতায়াত করতে পারেন। কিন্তু কার্যত আমাদের এখানে এটা হওয়া সম্ভব হয় না, কারণ হচ্ছে যে অর্থনৈতিকভাবে যেহেতু আমাদের রাজ্যের বিশেষ করে দারিদ্র্য এবং বেকার সমস্যা, এই দুটো এতটাই প্রকট, ফলে হকাররা যারা বসেন তারা অত্যন্ত কষ্ট করে বসেন এবং তারা যে ব্যবসাটা সেখানে করেন, তারাও জানেন যে তারা কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিয়ে তারা কাজটা করছেন, কিন্তু তারাও সেখানে বসেন
বসতে বাধ্য হচ্ছেন, কারণ তাদের সংসার চালাতে গেলে সেখানে বসতে হবে। ফলে যে জিনিসটা দাঁড়ায় যে একদিকে যেমন অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা সেখানে বসছেন, বা অর্থনৈতিক দুর্বলতার শিকার নিয়ে অর্থনৈতিক পরিকাঠামো যথেষ্ট ভালো না থাকায়, বিশেষ করে দারিদ্র্য এবং বেকার সমস্যার এতটাই প্রকট হয়ে যায়, ফলে সেখানে তারা বসতে বাধ্য হচ্ছেন একদিকে। অন্যদিকে সরকারি যে পরিকাঠামো যেটা রয়েছে, সরকারি যে দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরগুলো সেখানে কিন্তু তারাও কিন্তু প্রথম দিক থেকে তাদের কি একেবারে তারা যে উপেক্ষা করছেন যে এই সমস্যাটাকে, সেটা কিন্তু বোঝাই যায়। কারণ এক একজন, তুমি যেটা বললে যে 10 বছর 12 বছর 14 বছর 15 বছর সেখানে বসে যারা ব্যবসা করছেন, তাহলে সেই ব্যবসাটা তো হঠাৎ করে শুরু হয়নি। তাহলে প্রথম যখন তারা বসছেন, সেখানে তাদেরকে সতর্ক কেন করা হচ্ছে না যে সরকারি সম্পত্তি দখল করা যাবে না বা সরকারি জায়গা দখল করে বসা যাবে না? আজকে আমরা দুর্গাপুরে, আসানসোলে, যেহেতু রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শহর হচ্ছে আসানসোল এবং দুর্গাপুর, এবং সেই সঙ্গে শিলিগুড়ি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। শিলিগুড়িতে তুমি মূলত যদি শিলিগুড়ির যেহেতু মূলত একটি রেল শহর ছিল, এবং সেই রেল শহর থেকে ডেভেলপ করে একটা শিলিগুড়ি শহর তৈরি হচ্ছে, এবং জনগণের চাপে, বিশেষ করে পুরো উত্তরবঙ্গের মানুষের চাপ শিলিগুড়ির উপরে আছে। একই সঙ্গে পাহাড়ি অঞ্চল, একই সঙ্গে আসাম, পার্শ্ববর্তী আসাম, এগুলো প্রত্যেকটা এলাকার যে একটা বলা যায় যে একটা রীতিমতো করিডোর, যেখানে শিলিগুড়ি, সেই করিডোরের মানে এত মানুষের চাপ, এই চাপটাকে সামলানো তো যাচ্ছেই না। এবং তার ফলে বিশেষ করে শিলিগুড়িতে মূলত শিলিগুড়ি থেকে শুরু হয়ে একেবারে দার্জিলিং পাহাড় পর্যন্ত যে রাস্তাটা, সেটার নাম হচ্ছে হিলকাট রোড। এই হিলকাট রোডটা এতটাই গুরুত্বপূর্ণ রাস্তা যে সেখানে কিন্তু গোটা মানে বলা যায় যে রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন লং রুটের বাস থেকে আরম্ভ করে স্থানীয়ভাবে বাজার হাট সমস্তই এই কিন্তু এই রাস্তার ধারে, এই হিলকাট রোডের ধারে। ফলে সেখানে কিন্তু খুব স্বাভাবিকভাবেই মানে সর্বক্ষণ সেখানে ভিড় এবং যানজট লেগেই থাকে। ঠিক ঠিক পণ্ডিত, তুমি আমি তোমার সেটার কথা বলছি না। আমি কথা হচ্ছে দেখো, যেখানে রাস্তার উপরে, রাস্তা তো উপরে কেউ বসে না, রাস্তার ধারেই বসে, কিন্তু সেটা হয়তো যেটা ফুটপাত হয় মানুষের উপরে ব্যবহারের জন্য যে জায়গা। আসানসোলে যদি তুমি দেখো, আসানসোলে যে ফুটপাত দখল হয়েছে দীর্ঘদিন ধরে, এবং এটা বাম আমল নয়, এটা কংগ্রেস আমল থেকে, এবং সেই ফুটপাতের এতটাই সেখানে মানে হকারদের দখলে চলে গেছে যে সেখানে তুমি ফুটপাত দিয়ে হাঁটা তো দূরের কথা, তুমি ফুটপাতের তুমি যদি পেছন দিকে দেখো তাহলে তুমি দেখতে পাবে না যে ওই পারে কোন দোকান আছে। এবং রীতিমতো সেখানে একেবারে স্থানীয় ভাবে শুধু নয়, মানে বাইরে বহিরাগতরাও সেখানে যারা দোকান করছে, তারাও কিন্তু সেখানে এসে একেবারে বলা যায় যে স্থায়ীভাবে তারা সেখানে আস্তানা গেড়ে বসে আছে। কিন্তু এটাই যেমন একটা প্রশ্ন, ঠিক আমি আমার মনে হলো সেটা তোমাকে যে জানতে, যদি দুর্গাপুরের ক্ষেত্রে যত সহজে এই মানুষগুলোকে সরিয়ে দেওয়া হলো, আসানসোলের ক্ষেত্রে কি এতটা সহজ হবে? না, আসানসোলের ক্ষেত্রে দুটো জায়গাকার দুটো পরিকাঠামো আলাদা থাকে। আসানসোলে অবশ্যই আসানসোলে এই হকার উচ্ছেদের বহুবার চেষ্টা করা হয়েছে, বাম আমলেও বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো না কোনো অদৃশ্য কারণে দেখা গেছে যে সেটা উচ্ছেদ তো করা হয়নি, উল্টে সেখানে আরও হকারের সংখ্যা বেড়ে গেছে। এবং একই সঙ্গে হটন রোডের মতো এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, এবং বলা যায় যে মানে লাইফ লাইন যাকে বলে, জীবনরেখা, একটা শহরের যে জীবনরেখা, সেই রাস্তাটার নাম হচ্ছে হটন রোড। এবং সেই হটন রোড থেকে একটা রাস্তা, প্রচুর মানুষ প্রতিদিন এই হটন রোড, এবং অত্যন্ত প্রাচীন একটি রাস্তা, ফলে হটন রোডকে ব্যবহার করেন প্রচুর মানুষ। আজকে দিনে দেখা গেছে যে সেই হটন রোডের একটা দিক দখল করে সেখানে রীতিমতো মাংসের দোকান থেকে আরম্ভ করে, খাবারের দোকান থেকে আরম্ভ করে এমন কোনো দোকান নেই যে সেখানে এসে যায়নি। এবং সেটা পুরসভা সেটা কি করে তাদেরকে
সেখানে অনুমতি দিচ্ছে সেখানে বসার, অথবা আদৌ অনুমতি দিচ্ছে কিনা, আদৌ তাদের নজরদারি এড়িয়ে সেটা হচ্ছে কিনা। যদি নজরদারি এড়িয়ে হয় সেটা পুরসভার অত্যন্ত গর্হিত কাজ, কারণ সাধারণ মানুষ বিশেষ করে ওই রাস্তাতে শুধু মিনিবাস শুধু যাতায়াত করে না, ওই রাস্তাতে টোটো, অটো থেকে আরম্ভ করে এবং সাধারণ মানুষের যানবাহন যেগুলো আছে সেগুলো তো আছেই। ফলে আজকে হটন রোডের ফুটপাত পুরো দখল হয়ে গেছে একদিকে, শিলিগুড়িতে পুরো ফুটপাত একদিকে দখল হয়ে গেছে, আসানসোলে ফুটপাত পুরো একদিক দখল হয়ে গেছে, বেনাচিটি বাজারে ফুটপাত একদিকে দখল হয়ে গেছে। ব্যানার্জি বাজারে একদিকে ফুটপাত দখল হওয়ার তো কোনো পরিস্থিতি নেই, কারণ ব্যানার্জি বাজারের যে পরিস্থিতি আর কি, তাদের দুটো সাইডেই ফুটপাত তোমার দখলে, ফুটপাত বলে কিছু নেই। প্রথম কথা হচ্ছে যে, কিন্তু আবার এটা তোমাকে বলি, আমার কাছে কিছুক্ষণ আগে আমরা অনুষ্ঠানে বসার আগেও কয়েকটি ফোন এসেছিল যে ওখানেও কিন্তু আগামীকাল একটা মানে আজকে হয়তো একটা ইয়ে করে দিয়েছে, লাইন আপ করে দিয়েছে, এবং নোটিশে অনুযায়ী কালকের মধ্যে সমস্ত কিছু ভেঙে দিতে হবে। তো এই যে ধরো 24 ঘন্টার নোটিশ, এবং এই 24 ঘন্টার নোটিশে একটা জায়গাকে পরিষ্কার করে দেওয়া, না, দুটো জিনিস মনে রাখতে হবে যে 24 ঘন্টার নোটিশ কেন, সেটা সরকার যদি প্রয়োজন মনে করে সেটা তৎকালীন অবস্থাতেও হতে পারে। কারণ হচ্ছে যে বেনাচিটি বাজার দিয়ে যারা যাতায়াত করেন তারা জানেন, বিশেষ করে যদি কোনো বিশেষ দিন থাকে, কোনো উৎসব অনুষ্ঠানের দিন থাকে, তাহলে দেখা যায় যে বেনাচিটি বাজার রীতিমতো একটা মানে যান চলাচলের অযোগ্য অবস্থায় পৌঁছেছে, এবং সেখানে ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ হচ্ছে যে দুপাশে বাজার, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার বেনাচিটিতে রয়েছে, হোলসেল বাজার রয়েছে, শুধু সবজি বাজার বা মাছ বাজার নয়, আরও বহু বাজার রয়েছে, এবং গোটা দুর্গাপুরের মানুষ এই হোলসেল বাজার থেকে জিনিসপত্র নিতে আসেন। এসে দেখা যায় যে তারা ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই রাস্তার ওপর দিয়ে, যেটা নাচন রোড, তার ওপর দিয়ে কিন্তু দুর্গাপুর থেকে বিভিন্ন জায়গাতে, দুর্গাপুরের সঙ্গে সংযোগকারী জায়গাতে কিন্তু মিনিবাস কিন্তু সেখান দিয়ে যাতায়াত করে, একদম, এবং মিনিবাস কিন্তু সাধারণ মানুষের যানবাহনের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাহন। কারণ সকলে তারা কিন্তু নিজস্ব যানবাহনে যাতায়াত করতে পারেন না, বা অনেকে চালাতে পারেন না, শিশু আছেন, তারা মহিলারা আছেন, তারা কিন্তু এই যানবাহন, তারা এই মিনিবাসই তাদের একমাত্র কিন্তু যানবাহন। এবং দুর্গাপুর স্টেশনের সঙ্গে যার যোগাযোগ, আসানসোলের সঙ্গে যোগাযোগ, রানীগঞ্জের সঙ্গে যোগাযোগ, উখড়ার সঙ্গে যোগাযোগ, সিটি সেন্টারের সঙ্গে যোগাযোগ, সব কিন্তু রাস্তাটা কিন্তু এই একটি। ফলে কিন্তু এই রাস্তাতে যে হকার, সেটা কিন্তু নতুন নয়, আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। সেখানে আস্তে আস্তে সেটা হকারের মানে ইয়েতে অধিকারে চলে গেছে। কিন্তু একটা কথা হচ্ছে যে সেই রাস্তাকে কিন্তু একসময় চওড়াও করা হয়েছে, অনেক 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 দোকান পেছিয়েছে, অনেক দোকান ভাঙা হয়েছে, কিন্তু সেই চওড়া হওয়ার পরেও যেটা নাচন রোডের, যেটা মূলত যেটা তার অরিজিনাল যে রাস্তার যেটা চওড়া, সেই চওড়াটাতে আমরা কখনোই দেখতে পাই না, কারণ সেই চওড়াটাও দখল হয়ে গেছে। এটা ঘটনা যে আজকে যে কোনো মানুষ, তারা কিন্তু হয়তো তাদের অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য হয়তো রোডের উপরে বসেছেন, হয়তো রোড সরকারি জায়গা দখল করে বসেছেন, এটা ঠিক কথা। এবং তাহলে সমস্যা হচ্ছে যে সরকারি জায়গা দখল করে বসে ব্যবসা করলেই কি সার্বিকভাবে কি মানুষের কি অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যাবে? এই প্রশ্নটা তো আসছে। আজকে যদি না, তুমি একটা জিনিস বলো, তুমি বলছো এইভাবে হকাররা বসলে তাদের মানে সার্বিকভাবে উন্নয়ন হবে না, তাহলে উন্নয়নটা হবে কোথা থেকে? এই মানুষগুলো যাদের কাছে কর্মসংস্থানের কোনো রকম কোনো জায়গা নেই, অনুদানের উপর যে রাজ্যটা চলছে, সেই রাজ্যের মানুষগুলো যাবে কোথায়? তাদের কর্মের তো একটা প্রতিষ্ঠান তৈরি করে দিতে হবে যেখানে কর্ম করে খাবে তারা। আমার কথা এই প্রসঙ্গে আমার দুটো কথা আছে। এটা হচ্ছে, এক হচ্ছে যে সরকারি, আমার যেহেতু অর্থনৈতিক অবস্থা খারাপ, যেহেতু আমি বেকার, সেহেতু আমি গিয়ে আমার কাছে আর কোনো অপশন নেই, আমি গিয়ে সরকারি জায়গা দখল করে একটা দোকান বানিয়ে ফেললাম, এটা কিন্তু সমর্থন করা যাবে না। তাহলে কি করব? সমর্থন করা যায় না, তাহলে কি করা উচিত?
এই লোকটা আমাকে একটা জিনিস পণ্ডিতা, সেটা হচ্ছে যে লোকটার অর্থনৈতিক অবস্থা একদম সেই জায়গায় নেই যে সে কোথাও ব্যক্তিগতভাবে নিজের পয়সা খরচা করে পরে সে একটা জায়গা কিনবে, বা তার কোনো ক্ষমতার যোগ্যতা নেই বা ক্ষমতা নেই যে সে কোথাও মোটা টাকা সেলামি দিয়ে সে একটা দোকান ঘর কিনে পরে বা নিয়ে পরে সেখানে ব্যবসা করবে, তাহলে সেই লোকটার অথচ তার কর্মের জন্য সে কোথাও কাজ করে খাবে, তার জন্য কর্মসংস্থানেরও কোনো রকম কোনো দিশা সে পাচ্ছে না, সেই লোকটা যাবে কোথায়, সেই লোকটা কি করবে? না, এটা একটা প্রশ্ন, কিন্তু পাশাপাশি যেটা কথা, তাহলে তো দেশে আইন বলে কিছু থাকবে না। কারণ হচ্ছে যে যেহেতু কোনো মানুষ হয়তো তার চাহিদা মিটছে না, বা কোনো চোর হয়তো চুরি করলো, এবারে চুরি করে সে যদি গিয়ে আদালতে গিয়ে বলে যে আমি খেতে পাচ্ছি না বলে চুরি করলাম, আদালত কি তার শাস্তিটা মুকুব করে দেবে? চুরি করা আর নিজের কর্মে খেটে খাওয়া দুটোর মধ্যে অনেক আইনের কথা যদি তুমি আইনের কথাই বলো, তাহলে আমি তোমাকে একটা জায়গা বলি, সেটা হচ্ছে যে তুমি যদি দেখো যে যখন গান্ধী মোড় থেকে সিটি সেন্টার ঢুকছো তারপর থেকে, মানে তুমি যদি সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম ক্রস করে যাও, ক্রস করার পর থেকে যত ডান দিকে বড় বড় হোটেলগুলো রয়েছে তারাও তো জায়গা দখল করে রেখেছে। তাহলে আইনটা যদি সবার জন্য সমান হয়, আইনের কথাই যদি হয়, তাহলে এই গরিব মানুষগুলো যারা রোজ এনে রোজ খায় তাদের জন্য একরকম হবে, আর ওই বহুতলে বড় বড় জায়গায় যারা ব্যবসা করে খাচ্ছে তাদের জন্য একরকম হবে কেন? তাহলে তাদেরগুলো ভাঙা উচিত আগে, একদমই উচিত। এখানটাই তো প্রশ্ন, আমরা কোনো বাধা দিচ্ছি না, এখানেই তো প্রশ্ন। আমি তো আইন যারা ভাঙবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা করার কথা বলছি। আরেকটা কথা যে হকাররা, আমার কথা হচ্ছে যে হকাররা বসতে পারে, কিন্তু এই হকারদের নিয়েও সরকারি চিন্তাভাবনা এইভাবে যদি থাকে, যদি আমরা এটা ধরে নিই যে হকারদের সমস্যার সমাধান করতে কিভাবে হবে, হকারদের অনেক জায়গাতে দেখা গেছে যে হকার্স মার্কেট তৈরি হয়েছে। যেমন শিলিগুড়িতে অনেক জায়গাতে যারা হকারে ফুটপাতে বসতেন তাদেরকে সরিয়ে নিয়ে একটা সম্পূর্ণভাবে সরকারিভাবে একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে একমাত্র হকাররাই সেখানে সুযোগ পাবে। এইটা প্রচুর জায়গাতে হয়েছে। কলকাতাতেও হকার্স মার্কেট হয়েছে, কালীঘাটে সেখানে হকার্সদের প্রচুর বড় মার্কেট আছে। ঠিক আমি সেটা বলতে চাইছি যে সরকারি অনেক জমি আছে, খাস জমি, যেখানে কিন্তু তারা হকারদেরকে পুনর্বাসন দেওয়া সম্ভব, এবং সেখানে হকাররাই কিন্তু, যেমন একটা জিনিস লক্ষ্য করবে যে আগে বিভিন্ন এলাকাতে দুর্গাপুরে প্রচুর জায়গাতে হকাররা বসেছিলেন, যেমন সিটি সেন্টারেও। এখন সেই ডিডিএ থেকে কিন্তু সেখানে স্টল তৈরি করে দেওয়া হয়েছে, একেবারে নির্দিষ্টভাবে সুন্দরভাবে স্টল তৈরি করে দেওয়া হয়েছে, এবং সেই স্টলে কিন্তু এই হকাররা, অনেক হকারই সেই স্টলে গিয়ে কিন্তু ব্যবসা করছেন। যারা পারছেন না তারা অন্যকে দিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, যারা স্টল যাদের ক্ষমতা নেই নেওয়ার, কিন্তু বেশিরভাগ মানুষ তো নিচ্ছে। বেশিরভাগ মানুষ সেখানে ঠিক এই ধরনের স্টল গোটা দুর্গাপুর জুড়ে কিন্তু তৈরি করা হয়েছে। একসময় তুমি দেখবে যে ডিএসপির যে জায়গা, এখানে কিন্তু প্রচুর হকার ছিল। তুমি যদি ট্রাঙ্ক রোডে যাও, তুমি বিভিন্ন জায়গাতে যাও, সেখানে কিন্তু প্রান্তিকাতে যাও, সেখানে দেখবে যে ডিএসপি কিন্তু সেই স্টলগুলো তৈরি করে দিয়েছে। আবার এরকম একটা অভিযোগও পণ্ডিতদা, তুমি যখন খুব সুন্দর কথা বললে একটা, যে এই স্টল করে দেওয়া এবং এই স্টলগুলোতে তারা যারা পুরনো হকার ছিল তারা যে পরে, কিন্তু ঘটনা হচ্ছে যে সোর্সের ভেতরেই ভূত। আমি তোমাকে বলি পণ্ডিতদা, একটা তথ্য উঠে এসেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো সেটা আমরা জনসাধারণের সামনে তুলে ধরবো, যে কোনো একজন প্রাক্তন কাউন্সিলর, এই মুহূর্তে এক্স কাউন্সিলর, এক সময়কার মাস্টার, সেও বেনামে ও নামে এর নামে মানে বিভিন্ন রকম ভাবে সেও 7-8টা স্টল নিজের দখল করে রেখে দিয়েছে। এই যে ক্ষমতার অপব্যবহার করে কারু খাবার, মুখের খাবার সে কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে, তাহলে এই লোকগুলোর শাস্তি কিভাবে হবে? না, সেটা তো হচ্ছে আইন মাফিক তিনি করেছেন, কারণ যে স্টলগুলো তিনি নিয়েছেন তাতে সরকার যে নির্ধারিত যে তার টাকাটা, যে সেই টাকাটা তো তিনি দিয়েছেন, এবং সেটা নিয়ে একজন মানুষের তো 7টা স্টলের প্রয়োজন হতে পারে না। একদম নিশ্চয়ই এটা নিয়ে তার অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার যেটা বলার কথা, এবং তিনি যেখানে নিয়েছেন সেগুলো হকারদের জন্য স্টল নয়, সেটা সাধারণ যাদের টাকা পয়সা আছে, যথেষ্ট ধনী মানুষ, তাদের জন্য সেই স্টলগুলো। কারণ 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে এক একটা স্টল নেওয়ার ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। কিন্তু আমার কথা যে একটা সমস্যা তো যেটা হয়েছে সেটা সমাধানে তো আসতে হবে, এবং যেটা তুমি বলেছো যে তাহলে সকলের জন্য একই রকম আইন হতে হবে। একদম। যদি দুর্গাপুরে যদি হকার উচ্ছেদ হয়,
যদি কলকাতার ফুটপাথ থেকে হকার উচ্ছেদ হয়, তাহলে আসানসোল থেকে কেন হবে না? একদম আসানসোলেও হতে হবে, এবং শুধু আসানসোলে জিটি রোডের ওপর থেকে হলে হবে না, হটন রোড সহ ভেতরের অন্যান্য রাস্তাতে যে রাস্তা দখল করে যারা বসেছে, প্রত্যেকটা সরকারি রাস্তা থেকে কিন্তু তাদেরকে বেদখল করতে হবে। হ্যাঁ, এবার এইখানেই প্রশ্নটা হচ্ছে তোমার পণ্ডিত দা, সেটা হচ্ছে যে আমি আজকে দুপুরবেলায় এই যে হকার যারা আছে, হকার ভাইরা আছে, তাদের যে ইউনিয়ন, সেই সংগঠনের এক দায়িত্বে আছেন, তার সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তো তাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন এখন তো বেলা হয়ে গেছে, এখন তো যাওয়ার সময় নয়, দেখি কাল সকালে একবার গিয়ে দেখবো কি হচ্ছে। মানে এটা হচ্ছে একজন মানে দায়িত্বটা এড়িয়ে গেলেন, তিনি তার দায়িত্বটা এড়িয়ে গেলে যে তার কি ভূমিকা আছে। কিন্তু ঘটনা হচ্ছে পণ্ডিতা, এনার যে ভূমিকাটা ছিল, যে এই মানুষগুলো যাদেরকে নিয়ে এতদিন তিনি সংগঠন করলেন, একদম আজ তিনি চুপ করে দিচ্ছেন কেন? একদম আজকে তিনি কেন বলছেন না ঠিক আছে আমারটা যখন করছেন তাহলে আসানসোলটাও করুন? না, আসলে আমার যেটা মনে হয়েছে যে আজকে এই সমস্যাটা উনি সমাধান করতে পারবেন না, সেজন্য উনি পালিয়ে বেড়াচ্ছেন। কারণ এটা স্থানীয়ভাবে এই যে নির্দেশটা এসেছে, এটা স্থানীয়ভাবে নির্দেশটা আসেনি। নির্দেশটা যেহেতু একেবারে উপরতলা থেকে এসেছে, সেহেতু উনি বা ওনার মতো আরও যারা স্থানীয় নেতা নেত্রী আছেন, তাদের আওতাতে কিন্তু এটা আর পড়বে না। তারা কিন্তু কোনোভাবেই সেই হকারদেরকে আর প্রোটেকশন দিতে পারবেন না। আমার যে কথা, যে এটা একটা খুব বড় সমস্যা এবং এটা একটা সামাজিক সমস্যা। এটা ঘটনা যে এটা তো একেবারে পরিষ্কার, এটা নিয়ে কোনো আলোচনার এটা নিয়ে কোনো দ্বিমত থাকার জায়গা নেই, যে যারা হকারি করছেন বা যারা হকারি হয়ে বসেছেন, এটা ঘটনা যে তারা সমাজের একেবারে দুর্বল শ্রেণীর মানুষ বেশিরভাগই, আমি সবাইকে বলছি না, কিন্তু এর মধ্যে অনেকে আছেন তারা কিন্তু তাদের 2-3টে করে দোকান আছে, এটাও এরকমও আছে, কিন্তু বেশিরভাগই ধরে নেওয়া যায় যে তারা দরিদ্র মানুষ, এবং তাদেরকে যেহেতু তাদের অর্থনীতিতে মানে অর্থনৈতিকভাবে শক্ত কোনো ভিতের ওপরে তারা এখনো পর্যন্ত তারা খুঁজে পাননি, এবং তাদের কর্মসংস্থান বলে কিছু হয়নি, ফলে তারা সেই মানে কর্মসংস্থান মূলত সেখানে পেটের টানেই তারা সেখানে বসেছেন। ফলে এই সমস্যাটা কিন্তু মানে খুব গুরুতর সমস্যা, এই জন্য যে পুলিশ অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজটা করছে। পুলিশকে নিশ্চয়ই সাধুবাদ দেওয়া যাবে, কারণ পুলিশ তো সরকারি, তারা একেবারে সরকারের, তারা বলা যায় যে যা সরকারের নির্দেশ তাদেরকে তা পালন করতে হবে, ফলে পুলিশ সেটা পালন করছে। পুলিশের এখানে কোনো দোষ গুণ আমি কিছু দেখি না। কিন্তু আজকে যারা স্থানীয়ভাবে যারা তাদেরকে মদত দিয়েছেন যারা বসতে, তাদেরও খুব একটা দোষগুণ আমি দেখছি না। মূলত যেটা যে যারা সমাজটা তৈরি করে না অর্থনৈতিকভাবে, বিশেষ করে মানে আমাদের অর্থনৈতিককে কিভাবে মানে অত্যন্ত শক্ত ভিতের ওপর দাঁড় করানো যায়, বা অর্থনৈতিক উন্নয়ন কিভাবে ঘটতে পারে, যেখানে এই হকারদেরকে পুনর্বাসন দেওয়া যেতে পারে, বা তাদের যে দুবেলার কর্মসংস্থান, দুবেলার আহার জুটতে পারে, সেই রকমভাবে অর্থনৈতিক ভিত্তিটাকে যদি তৈরি করতে না পারা যায়, তাহলে কিন্তু এই সমস্যার কিন্তু কোনোভাবেই কিন্তু সমাধান হবে না। আমি বারবার এই কথাটা বলতে চাইছি যে সার্বিকভাবে সমাজের অর্থনীতিকে যদি, যেখানে বিশেষ করে যত কর্মসংস্থান সৃষ্টি করা যাবে, যদি আজকে আমাদের দেশে হোক বা আমাদের রাজ্যে হোক, যদি প্রচুর যদি কল কারখানা যদি স্থাপন করা যায়, যারা যেখানে কিন্তু এই প্রচুর কর্মসংস্থান হওয়া সম্ভব, অর্থাৎ যেখানেই প্রচুর কর্মসংস্থান হওয়া সম্ভব, সেই ধরনের অর্থনৈতিক অবস্থার কিন্তু পরিবর্তন ঘটাতে হবে। তা নাহলে কিন্তু এই হকারের সমস্যার কিন্তু কখনো সমাধান ঘটবে না। একটা কথা মনে রাখতে হবে যে আজকে হকারকে তুমি উচ্ছেদ করলে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে কালকে সেখানে কিন্তু অন্য এসে বসবে না। আমরা কিন্তু বারবার দেখেছি যে একটা সরকারি জায়গায় একবার উচ্ছেদ হয়, কিছুদিনের জন্য সেটা ফাঁকা থাকে, আবার 7 দিন পরে দেখেছি সেখানে 4টে বাস পোতা হয়, আবার 5 দিনের দিন দেখা যায় যে সেখানে ত্রিপল দেওয়া হচ্ছে, তারপর মাসখানেক পরে দেখা যায় সেখানে আবার সেখানে ফুল ফ্লেজেড দোকান চালু হয়ে গেছে। এই জিনিস কিন্তু আমরা বারবার দেখে এসেছি। আমরা জানি না এবারও সেটা হবে কিনা, কারণ একটা জিনিস আমরা বারবার দেখেছি যে যারা এখানে উচ্ছেদ হয়েছেন
তারা অনেকে এই কথাটা বলছেন যে ভোটের সময় ভোটটা নিলে আর এখন একদম। আমাদেরকে বেঘর করে দিলে, কিন্তু তার মানে এটা ঘটনা যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তুমি যদি আমাদেরকে ভোটটা দাও তাহলে তোমাকে এখানে ব্যবসা করতে দেওয়া হবে। নিশ্চয়ই তাদেরকে সেভাবে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবং পণ্ডিত আরেকটা জিনিস, গত বছর বর্ষাকালের এই রকম সময়তেই দেখা গেছিল যে সিটি সেন্টার বা এই অঞ্চলের সমস্ত দোকানগুলো যেগুলো রাস্তার উপরে ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল। ঠিক 1 বছরের মাথায় আবার ঠিক সেই একই জিনিস, একই রাস্তায় হাঁটা, এবং এতে কিন্তু মানে তখনও যারা আবার নতুন করে এসে পরে আবার শুরু করেছিল। তুমি যেটা খুব সত্যি কথা বললে যে এখন দেখার যে আগামী কয়েকদিন যে আবার নতুন করে তারা এসে বসছে কিনা, বা বসার মতন তাদের কোনো সঠিক কোনো জায়গা তৈরি করে দিচ্ছে কিনা। আর আরেকটা বিষয় পণ্ডিতদা, সেটা হচ্ছে যে শুধু এই যে যানজটের কথা বলছি বা হকারদের কথা বলছি, শুধু এটা নয়, আরেকটা শ্রেণী যারা এই জঞ্জাটের জন্য এখন সব থেকে বেশি দায়িত্বের মধ্যে পড়ে, বেশি চোখের মধ্যে পড়ে, সেটা হচ্ছে টোটো। এবং যেটা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নির্দেশিকাও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, এবং দেখা যাচ্ছে যে মানে অলরেডি দুর্গাপুর বলো বা বিভিন্ন অঞ্চলে বলো এইগুলোকে ধরপাকড়েরও শুরু হয়েছে। সমস্যা এখানে আমি এই কথাটাতে আমি আসছিলাম যে যদি হকারদেরকে যদি আজকে উচ্ছেদ করা হয় তাহলে টোটোকে কেন নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে না? আজকে একটা সভ্য দেশে এইভাবে টোটো এবং অটোর যে অত্যাচার, বিশেষ করে যে শহরগুলো মানে আজকে দুর্গাপুর একটা সাজানো গোছানো শহর, একটা পরিকল্পিত শহর বলে গড়ে তোলা হয়েছে, অথচ এই পরিকল্পনার কোনো সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না। তার কারণটা হচ্ছে যে রাস্তাঘাটের দখল সম্পূর্ণভাবে চলে গেছে টোটো এবং অটোর হাতে। এবং আমরা এটা দেখেছি যে বহু মিনিবাস তারা কিন্তু মালিকরা তারা মিনিবাস তারা তুলে নিয়েছেন রাস্তা থেকে, কারণ টোটো এবং অটো যেভাবে তাদের খদ্দেরকে তুলে নিচ্ছে, এবং তাদের একটা সুবিধা আছে টোটো অটোর যে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসছে। তাও তো অটোর ক্ষেত্রে তাদের লাইসেন্স আছে না, সব টোটো অটোর লাইসেন্স নেই। আমি এটা বলতে চাইছিলাম, যত অটোর লাইসেন্স আছে তার অন্তত 3 গুণ বেশি অটো বাজারে চলছে যাদের কোনো লাইসেন্স নেই। এবং শহর কলকাতাতে যেরকম এগুলোর উপরে কিছুটা হলেও নজরদারি আছে, মফস্বলের শহরগুলোতে কোনো নজরদারি নেই। তুমি যদি আসানসোলে বা কুলটিতে তুমি যদি যাও, তারা যেভাবে এই অটো নিয়ে যেভাবে পরিবেশ দূষণ করছে, তারা এমন বারবার অভিযোগ ওঠে যে কুলটি থেকে যে অটোগুলো ঝাড়খণ্ডের দিকে যায় তারা কেরোসিন তেলে সেই অটো চালাচ্ছে, ফলে সেই যে গ্যাসটা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, এটা একটা মারাত্মক দূষণের পরিবেশ সৃষ্টি করছে। একই জিনিস আজকে দূষণটা কিন্তু শুধুমাত্র যে তোমার কারখানার ধোঁয়াতে অথবা এই অন্য যে কেরোসিনের ধোঁয়াতে হয় তা নয়, দূষণটা কিন্তু আজকে দৃশ্য দূষণ থেকে আরম্ভ করে রাস্তা দূষণ, সব কিছুর পেছনে টোটোর একটা বিরাট বড় ভূমিকা। আজ এটা ঘটনা যে আজকে আমরা দেখেছি যে কোনো মানে আমি তোমাকে বলছি যে আমি 14 থেকে 15 বছরের ছোট ছোট কিশোরদেরকে দেখেছি, তারা টোটো বার করে রাস্তাতে নিয়ে চলে এসছে। তাদের বলছে যে কিছুক্ষণ টোটো চালালে 500 টাকা পাবে হাত খরচের জন্য, তারাও কিন্তু টোটো চালাচ্ছে। বাড়ির মহিলাদেরকে দেখেছি তারা অবশ্যই নিশ্চয় প্রয়োজনে চালাচ্ছে, আমি এর মধ্যে যেতে চাই না, কিন্তু টোটোতে কেন তাদেরকে লাইসেন্স দেওয়া হবে না এবং নির্দিষ্টভাবে লাইসেন্স এবং তাদের নির্দিষ্ট এক জায়গা বন্টন করে দেওয়া, এরিয়া বন্টন এরিয়া, একদম যেমন কলকাতাতে আছে এক এরিয়া থেকে আরেক এরিয়াতে আরেক অটো যেতে পারবে না, এরকম নিয়ম আছে। যদি যেতে হয় তাহলে তাকে পারমিশন নিয়ে যেতে হবে, এই ধরনের ঘটনা আছে। এবং টোটো মানে আজকে এটা ঘটনা যে হকাররা যেমন আছেন, সমস্যাটা এখানেই তোমাকে আমি বলছি। তুমি যদি বর্ধমানে যাও, বর্ধমানে যেহেতু প্রাচীন শহর, রাজার শহর ছিল, সেহেতু সেখানে পরিকল্পিতভাবে সেই শহর গড়ে ওঠেনি, ফলে রাস্তাঘাট অত্যন্ত সংকীর্ণ, সেখানে মানুষ, এবং আজকে তুমি জানো যে প্রত্যেকটা জায়গাতেই জনসংখ্যা প্রচুরভাবে বাড়ছে, ফলে সেখানে যা দাঁড়াচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বর্ধমান যেহেতু অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ, সেহেতু বর্ধমানে ব্যবসা অনেক ভালো, সেখানে প্রচুর দোকানপাট সমস্ত কিছু আছে, কিন্তু সেখানে শান্তি বিঘ্নিত করবে অটো এবং টোটো। অটোর একটা নির্দিষ্ট রুট থাকলেও
টোটোর কোনো রুট নেই, তুমি যেখানেই যাবে সেখানেই টোটো। এবং গাড়ি চালানো, এমনকি হেঁটে যাওয়াটাও খুব বিপজ্জনক, কাকে যে কখন থেকে পেছন থেকে ধাক্কা মারবে তাতে কোনো ইয়ে নেই। এই যে জিনিস, এবং এগুলো একটা দৃশ্য দূষণের ব্যাপার, যে একটা আজকের দিনে একটা আধুনিক শহরে যেখানে আমরা নিজেদেরকে অনেক অনেক উন্নতির জন্য গর্ব করে থাকি, বিজ্ঞানের এত উন্নতির জন্য গর্ব করে থাকি, সেখানে দেখা যায় যে রাস্তাঘাটে সাধারণ মানুষ যারাই কিছু না কিছু সংস্থান হচ্ছে না তারাই একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন। এবং সবথেকে বড় কথা, আজকে অনেক জায়গাতে তুমি দেখতে পাবে যে অনেকে তারা 7টা 8টা 10টা করে টোটো কিনে রেখে তারা ভাড়া দিচ্ছেন, এবং সেই টোটোগুলো যে পাচ্ছে সে একটা করে ভাড়া নিয়ে বাজারে বেরিয়ে পড়ছে, এবং এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। আমি তোমাকে একটা কথা বলি যে যেহেতু এখনও আমাদের রাজ্যের মানুষ অনেক বেশি সচেতন, তাই কিন্তু দুর্ঘটনা কিন্তু এখনও বলা যায় যে অনেকটা নিয়ন্ত্রণে আছে। না হলে টোটোর যে রীতিমতো যেটাকে বলে অনেক জায়গাতে যেটা একেবারে অত্যাচারের পর্যায়ে পৌঁছেতে, সেখানেও কিন্তু এখন মানে দুর্ঘটনা হতে হতে বেঁচে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ দুর্ঘটনা হচ্ছে না। কিন্তু হতে কতক্ষণ, বড় কোনো দুর্ঘটনা হতেই পারে। একদম। আমার কথা হচ্ছে যে এই তিনটে সমস্যাই কিন্তু এতটাই গুরুতর সমস্যা যে এই তিনটে সমস্যাকে সমাধান করা যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত কঠিন কাজ। কিন্তু অন্য দিক থেকে একমাত্র হচ্ছে যে সমাজ তাকে কঠিন হাতে এই যে বেআইনি যে অটো, বেআইনি যে টোটো, এগুলোকে অত্যন্ত কঠিন হাতে নিয়ন্ত্রণ করতেই হবে। সেখানে কিন্তু কোনো রাজনীতি চলবে না। আমি এটাও বলছি, এবং হকারদের ক্ষেত্রেও আমি একই কথা বলছি, যে হকারের স্টল তৈরি হোক, যারা নিম্নবিত্ত হকার তাদের জন্য অত্যন্ত কম পয়সার স্টল তৈরি হোক, যারা আরও নিম্নবিত্ত তাদের জন্য সরকার হয়তো একেবারে নিখরচায় করে দিক, কিন্তু তারা একটা জায়গা করে দিক, তার বাইরে কিন্তু আসা চলবে না, এবং সেটা কিন্তু অত্যন্ত কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি দপ্তরগুলো, নির্দিষ্ট যে দপ্তর যাদের হাতে এগুলো রয়েছে, পরিবহন দপ্তর, উন্নয়ন দপ্তর, পুরসভা, তারা যদি বছরভর ধরে যদি তারপর নজরদারি না চালায়, তাহলে কিন্তু এই ধরনের কিন্তু অত্যাচার কিন্তু আমাদেরকে সহ্য করে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি তাদের যে উন্নয়ন, এই টোটো অটো যেটাই বলো, এই যারা প্রত্যেকেই কিন্তু পেটের তাগিদে তারা কাজটা করছে, সুতরাং তাদের পেট ভরানোর জন্য যদি বিকল্প অর্থনীতি সৃষ্টি করা না হয়, তাহলে কিন্তু শুধুমাত্র বসে এই ঠান্ডা ঘরে বসে কথা মানে আমাদের মধ্যে আলোচনা করা এবং বাইরে যারা আছেন তারা আহা উহু করলে কোনো কিছু এসে যাবে। একদম একদম। তৈরি করতে হবে বিকল্প ব্যবস্থা, তৈরি করতে হবে পরিকাঠামো, এবং অবশ্যই রাস্তাঘাট তৈরি করা একটা শহরের, তাদের একটা সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে, এবং রাস্তাঘাটকে সুন্দরভাবে রাখা এটাও দায়িত্বের মধ্যে পড়ে। একদম একদম পণ্ডিত, আমাদের সময় শেষ, কিন্তু যে বিষয়টা তুমি বললে যে বিকল্প ব্যবস্থা, এই বিকল্প ব্যবস্থার দিকেই তাকিয়ে আছি আমরা, এবং যেসব যে ভাইরা যাদের আজ উঠে যেতে হলো সরকারি নোটিশের বা আমাদের যারা বাবুরা আছেন বাবুদের কথার উপর বেস করে, কিন্তু তাদের পরিস্থিতির উপর নজর নিশ্চয়ই সরকার দেবে, বা নিশ্চয়ই দুর্গাপুর যে উন্নয়ন পর্ষদ, দুর্গাপুর আসানসোল উন্নয়ন পর্ষদ যারা দায়িত্বে আছেন, তারাও নিশ্চয়ই এই মানুষগুলোর কথা ভাববেন। এই মানুষগুলোর বিকল্প যে আয়, সেই বিকল্প আয়ের কি রাস্তা দেখানো যেতে পারে, তাদের জন্য অন্যরকমভাবে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা, সেটার উপর নিশ্চয়ই তারা নজর রাখবেন। কিন্তু আমাদের যেহেতু সময় শেষ, সেহেতু আজকের মতন অনুষ্ঠানে এখানেই ইতি টানতে হবে, তাই আজ অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।